হ্যালো এভরিওয়ান, আজকের এই সেশনে বহু প্রতীক্ষিত ডব্লিউবিপিএসসি পলিটেকনিক লেকচারারে যে এক্সাম আসতে চলেছে, তো সেই এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং তার এক্সামের প্যাটার্ন কেমন থাকে, তার সাথে সিলেকশন প্রসেস কি রয়েছে, প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হওয়া উচিত এবং স্যালারি কেমন পাওয়া যায়, তার সাথে সিলেবাস কী এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে তা এখানে আমরা জানব। এবং সবশেষে আমরা প্রিভিয়াস ইয়ার 2019-এ কমপ্লিট কোশ্চেনটার এখানে ডিটেলসে সলিউশন করব। তো প্রথমে দেখে নেওয়া যাক এক্সাম প্যাটার্ন। তো এটা একটা অফলাইন মোড এক্সামটা নেওয়া হয়ে থাকে এবং ওএমআর বেসড এক্সাম। সব কোশ্চেনই এমসিকিউ হয়। টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকে 100 এবং এখানে টাইম যেটা থাকে সেটা হচ্ছে 1 আওয়ার 30 মিনিট। তার মানে টাইমটা কিন্তু খুবই কম, অর্থাৎ 100টা কোশ্চেন মাত্র 1.5 ঘন্টা। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে প্রিপারেশনের সময় সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অনেক বেশি কোশ্চেন থাকে এবং টাইমটা খুবই কম, তো তার জন্য প্রচুর মক টেস্ট এবং অবজেক্টিভ ফিজিক্সের বইগুলো তোমাকে ইউজ করতে হবে। তো সেটা আমরা প্রিপারেশন স্ট্র্যাটেজি গিয়ে দেখব। তো দেন হচ্ছে কি সিলেকশন প্রসেস। তো এই এক্সামের সিলেকশন প্রসেস, তো যেটা এক্সাম হয় এই যে রিটিন এক্সাম, যেটা এমসিকিউ বেসড 100 ফিজিক্সেরই কোশ্চেন থাকে শুধুমাত্র, এবং তার সঙ্গে ইন্টারভিউ, দুটো নাম্বার মিলে মেরিট লিস্ট হয় এবং সেখান থেকেই সিলেকশন হয়ে থাকে। যাদের এক্সামে বেশি মার্ক আসবে তারা সিলেক্টেড হবে, তারপরে তাদের ইন্টারভিউ মার্ক অ্যাড হবে, দুটো মিলে কিন্তু লিস্ট বেরোবে। নেক্সট এলিজিবিলিটি, এটার জন্য শুধুমাত্র এমএসসি ফিজিক্স থাকলেই চলে। এর উপরে যদি কোনো ডিগ্রি থাকে, যেমন পিএইচডি হোক বা আরও অন্য কিছু, সেটাও এলিজিবল, বাট এমএসসি ফিজিক্স থাকতেই হবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে এমএসসি ফিজিক্সে। প্রিপারেশন স্ট্র্যাটেজি যদি দেখা হয় সেটা হচ্ছে সিলেবাস ধরে যদি দেখো, সেখানে হয়তো খুব একটা সিলেবাস খুব ডিটেলসে দেওয়া নেই অফিসিয়াল সাইটে, যেটা আমরা পরের স্লাইডে দেখছি, বাট মোটামুটি ধরে রাখতে পারো বিএসসি ফিজিক্সের সিলেবাস পুরোটাই রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে যেটা বোঝা যায়। এবং তার সাথে তোমাকে যেটা করতে হবে প্রত্যেকটা টপিকের বেসিক কনসেপ্ট এবং শর্ট যে ফর্মুলাগুলো বা ট্রিকগুলো সেগুলো তোমাকে আস্তে আস্তে করে টপিকগুলো তোমাকে আলোচনা করতে হবে। এছাড়া এখানে কোশ্চেনের লেভেল যদি দেখো, মূলত আইআইটি জ্যাম এবং এমএসসি এন্ট্রান্সের যে ফিজিক্সের এক্সামগুলো হয়ে থাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তো সেই কোশ্চেনগুলোই বেশি এখানে ইম্পর্ট্যান্ট। তার সাথে তোমরা ডব্লিউবি সেট এক্সাম, গেট এক্সাম বা নেট এক্সামের কিছু বেসিক কোশ্চেন, মানে যেগুলো সোজা টাইপের একটু কোশ্চেন, সেগুলো প্র্যাকটিস করতে পারো। বাট গেট বা নেটের রিসেন্ট ইয়ারগুলোর যে অনেক কোশ্চেনের লেভেলটা একটু বেড়েছে, তো যেগুলো টাফ কোশ্চেন সেগুলো এখানে করার দরকার নেই। অর্থাৎ বেসিক যে কোশ্চেনগুলো রয়েছে নেট গেট সেটের, সেগুলো ট্রাই করবে। আগে যেটা করবে সেটা হচ্ছে আইআইটি জ্যামের সমস্ত পিআইকিউ করে ফেলবে লাস্ট 10 বছর, এবং তার সাথে বিভিন্ন ইউনিভার্সিটির যে এমএসসি এন্ট্রান্সের কোশ্চেনগুলো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে ইউনিভার্সিটিগুলো, সেগুলো করলে বেশি বেনিফিট মিলবে। নেক্সট হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের অনেক বই রয়েছে। তোমরা চাইলে যে কোনো একটা বই পাশে রাখো টপিক পড়ে যাওয়ার পরে, তারপরে ওইগুলো প্র্যাকটিস করতে থাকবে। কারণ যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তত তোমার জন্য বেশি হেল্পফুল হবে, কারণ 100টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, টাইমটা খুবই কম। তো এটাকেই তোমাকে টার্গেট করতে হবে। কোশ্চেন লেভেল খুব একটা টাফ হয় না, মোটামুটি বেসিক কনসেপ্টের উপরে কোশ্চেনগুলো থাকে। এবং যদি পসিবল হয় সবাই অবশ্যই মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে, কারণ মক টেস্টটা এখানে ইম্পর্ট্যান্ট। তাহলে টাইম ম্যানেজমেন্ট বা অ্যাকুরেসি এই জিনিসটা কিন্তু তোমার ঠিক হবে। তো এই হচ্ছে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নেক্সট যদি আমরা সিলেবাসে দেখি, যেটা অফিসিয়াল সাইটে এখনও পর্যন্ত সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে মোটামুটি উপরে সিলেবাসটা দেওয়া রয়েছে, যে ক্লাসিক্যাল মেকানিক্স, প্রপার্টিজ অফ ম্যাটার অর্থাৎ জিপিএম, তারপরে হচ্ছে ভাইব্রেশন অ্যান্ড ওয়েভস, থার্মাল ফিজিক্স, নেক্সট হচ্ছে অপটিক্স, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইলেকট্রনিক্স, আর হচ্ছে মডার্ন ফিজিক্স। তো এইখানে সিলেবাসে খুব একটা ডিটেলসে দেয়নি, বাট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা যখন আমরা আলোচনা করব তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে এগুলো জাস্ট কিছু টার্ম দিয়ে দিয়েছে, বাট তোমাকে কিন্তু পুরো টপিকটাই পড়তে হবে। যেমন তুমি দেখে নাও এখানে মডার্ন ফিজিক্স, তো বোর অ্যাটমিক মডেল, এক্স রে, রেডিও অ্যাক্টিভিটি, মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এই 4টা টার্ম দেওয়া রয়েছে।
বাট মডার্ন ফিজিক্সের শরঞ্জার ইকুয়েশনের আগে পর্যন্ত সব কিছুই কিন্তু তোমাকে পড়তে হবে। অর্থাৎ বিএসসি লেভেলের পুরোটা হয়তো পড়তে হবে না, কিন্তু কোশ্চেন দেখে বুঝতে পারবে যে শুধু এই 4টা টার্ম পড়লে হবে না, এর সাথে যেগুলো ছোটো ছোটো পয়েন্ট রয়েছে ব্ল্যাক বডি থেকে শুরু করে কীভাবে কোয়ান্টামটা এসছে, এবং তারপরে আস্তে আস্তে করে ওয়েভ ফাংশন কী, বা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি, ঠিক আছে, ডি ব্রগলি ওয়েভ লেন্থ, এগুলো কম্পটন ওয়েভ লেন্থ, কম্পটন শিফট, তারপরে হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, সব কিন্তু আস্তে আস্তে করে তোমাকে পড়তে হবে এবং শরঞ্জার ইকুয়েশনের আগে পর্যন্ত পড়তে হবে। সেটা আমরা কোশ্চেন দেখে একটা আইডিয়া করতে পারি। তো এরপরে আমরা তাহলে কোশ্চেনগুলো এখানে দেখব এবং তার সলিউশনগুলো এখানে আলোচনা করব। তো যেহেতু কোশ্চেনের পেপারের যে কোয়ালিটিটা সেটা খুব একটা ভালো নয়, তার জন্য ওটা আমি স্ক্রিন প্রেজেন্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে এবারে আমরা প্রিভিয়াস ইয়ার 2019-এর আসা সমস্ত কোশ্চেনগুলোর কমপ্লিট সলিউশন এখানে আলোচনা করি। পুরো কোশ্চেন পেপারটা সলভ করার পরে তোমাদের আরও ধারণা তোমরা পেয়ে যাবে যে টপিক ওয়াইজ কেমন কোশ্চেন এখানে আসে। সমস্ত টপিক ওয়াইজ কিন্তু কোশ্চেনের যে পরিমাণ সেটা কিন্তু ঠিকঠাকই বিগত বছরে দেখা গেছে। তো এখন আমি শুরু করছি প্রিভিয়াস ইয়ারের কমপ্লিট সলিউশন 2019-এর। যেমন ফার্স্ট কোশ্চেনে দেওয়া হয়েছিল যে ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে মোমেন্টাম এবং কাইনেটিক এনার্জি কোনটা হচ্ছে গিয়ে কনজার্ভড থাকে। তো মূলত কলিশন হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে ইলাস্টিক হয় আর একটা হচ্ছে ইনইলাস্টিক। তো ইলাস্টিক কলিশনের যেটা কন্ডিশন সেটা হচ্ছে মোমেন্টাম এবং হচ্ছে কি কাইনেটিক এনার্জি, এই দুটোই কিন্তু কি হয়, কনজার্ভড হয়। আর ইনইলাস্টিক কলিশন হতে গেলে মোমেন্টামটা হচ্ছে কনজার্ভড হয়, অর্থাৎ ইনইলাস্টিক হোক ইলাস্টিক হোক মোমেন্টাম কনজার্ভড হয় কিন্তু কাইনেটিক এনার্জি কনজার্ভড হয় না স্পেসিফিক ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে। আর ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জিটাও কনজার্ভড হয়ে থাকে। তার জন্য এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে সি। নেক্সট কোশ্চেনে অ্যাঙ্গুলার মোমেন্টাম চাওয়া হয়েছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে আমরা জানি যা মুভমেন্ট অফ মোমেন্টাম, অর্থাৎ আর ক্রস পি হয়। আবার পি মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, এবং এখানে মাসটা বলে দিয়েছে যে ইউনিট মাস, অর্থাৎ এম এর মান 1। এবার দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করার জন্য আমরা ডিটারমিনেন্ট ইউজ করতে পারি। তো এখানে ক্যালকুলেট করলে যেটা অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু আসছে -2 k ক্যাপ, অর্থাৎ জেড বরাবর, কিন্তু নেগেটিভ জেড ডিরেকশনে। বাট এখানে নেগেটিভ বা পজিটিভ জেড বলেনি, বলেছে জেড এক্সিসে, এবং ভ্যালুটা হবে কি 2 ইউনিট, তো সেটা বলেছে। তার জন্য অ্যান্সার বি কারেক্ট। যদি বলতো ডিরেকশন কোন দিকে, না জেড এক্সিসে, বাট নেগেটিভ ডিরেকশন হতো। বাট এখানে শুধু মানটা বলেছে 2 ইউনিট আর ডিরেকশন হচ্ছে অ্যালং জেড এক্সিস, তার জন্য অপশন বি কারেক্ট। নেক্সট কোশ্চেনে টাইম পিরিয়ডের রেশিও চাওয়া হয়েছে। দুটো স্যাটেলাইট আছে এবং এটা করার জন্য আমরা কেপলাস থার্ড ল ইউজ করতে পারি, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এখানে টি হচ্ছে টাইম পিরিয়ড হয়ে থাকে, আর হচ্ছে ডিস্টেন্স সেমি মেজর এক্সিসে। এবার এখানে আমরা যদি দেখি যে টাইম পিরিয়ড ডিপেন্ড করে ডিস্টেন্সের উপরে, মাসের উপরে ডিপেন্ড করে না, তার জন্য এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি টেম্পারেচারের সাপেক্ষে কেমন চেঞ্জ হয়। তো মূলত লিকুইডের ক্ষেত্রে টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে দেখা যায় কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিটা কি হয়, কমে যায়। তার কারণ হচ্ছে লিকুইডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশনটা সেটা টেম্পারেচার বাড়ালে কমে, তার ফলে লেয়ারের মধ্যে যে ফ্লোটা সেটা আগের থেকে অনেক ইজি হয়ে যায়, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিটা অনেকটা কমে যায়। কিন্তু গ্যাসের ক্ষেত্রে দেখলে টেম্পারেচার যখন আমরা বাড়াই তখন মলিকুলার স্পিড অনেকটা ইনক্রিজ করে এবং মোমেন্টাম ট্রান্সফরমেশনটা অনেকটা বেশি হয়। তার ফলে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি গ্যাসের ক্ষেত্রে কি হয়ে থাকে, টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে বেড়ে যায়। অর্থাৎ এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেনে এখানে বলা হয়েছে যে পারফেক্টলি ইলাস্টিক বডি হতে গেলে ই এর মান কোনটা হবে। তো পারফেক্টলি ইলাস্টিক হতে গেলে ই এর মান হয় 1, আর পারফেক্টলি যদি ইনইলাস্টিক হতে হয় কলিউশনের টাইপটা, তাহলে হয়ে থাকে ই এর মান 0। আর এখানে পারফেক্টলি ইলাস্টিক বলেছে, তার জন্য ই ইকুয়াল টু 1 কারেক্ট। নেক্সট কোশ্চেনে দেখো এখানে এ এবং বি দুটো আলাদা, আর যখন এ আর বি দুটো আলাদা হয় তখন ট্র্যাজেক্টরি অফ দ্য পার্টিকেল কি হয়ে থাকে, ইলিপস হতে পারে, সার্কেল তো হবে না। সার্কেল হতে গেলে এ আর বি কে ইকুয়াল হতে হয়। নেক্সট সারফেস টেনশন অফ এ লিকুইড ভ্যানিসেস অ্যাট ক্রিটিক্যাল টেম্পারেচার, এটা কারেক্ট অ্যান্সার হবে। দ্য ইউনিট অফ এ সারফেস টেনশন, এসআই ইউনিট কিভাবে চাওয়া হয়েছে। তো সারফেস টেনশন সমান কি হয়ে থাকে, এনার্জি আর এরিয়া। এবার যদি আমরা
এখানে এনার্জিটাকে লিখি তো ফোর্স ইন্টু আমরা ডিস্টেন্স লিখতে পারি। আর এরিয়া হচ্ছে 4 pi r²। তাহলে আমাদের দাঁড়াচ্ছে ফোর্স বাই হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ F/r। তার মানে নিউটন আর হচ্ছে মিটার সারফেস টেনশনের SI ইউনিট, কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির ডাইমেনশন চাওয়া হয়েছে। তো এটা করার জন্য তুমি ভিসকাস ফোর্সের যে ইকুয়েশন হয়ে থাকে, ফোর্স ইকুয়াল টু 6 পাই ইটা RV, তো সেটা থেকে তুমি ইটা সমান লিখতে পারো। এবং F হচ্ছে ফোর্সের ডাইমেনশন, যেটা হয় mL/2, আর R তো হচ্ছে ডিস্টেন্স, আর ভিটা হচ্ছে এখানে ভেলোসিটি। তাহলে সবকিছু বসিয়ে দিলে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির ডাইমেনশন মিলছে, যেটা mL/-1 T/-1। নেক্সট কোয়েশ্চেনটাতে রেজলভিং পাওয়ার চাওয়া হয়েছে। তো রেজলভিং পাওয়ার অফ মাইক্রোস্কোপ এখানে বলেছিল। তো মাইক্রোস্কোপের ক্ষেত্রে রেজলভিং পাওয়ার হয়ে থাকে 2n sin থিটা বাই হচ্ছে ল্যামডা, এবং এনটা হয় মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তো এখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য মিডিয়াম বলেছে, যেটা অয়েল আছে মিডিয়ামটা, তার বলা হয়েছে যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত 2.5। তাহলে এখানে হওয়া উচিত 2 ইন্টু 2.5 sin থিটা তো ডিভাইডেড বাই ল্যামডা। বাট এখানে অপশনের দিকে তাকিয়ে দেখো, এমন কিন্তু কোনো অপশন নেই। তো আমার যেটা মনে হচ্ছে এখানে অপশনগুলো ভুল রয়েছে। তো হওয়া উচিত 2 ইন্টু 2.5 sin থিটা বাই ল্যামডা। নেক্সট এখানে পাথ ডিফারেন্স বলেছে 3 পাই বাই ল্যামডা, ফেজ ডিফারেন্স চেয়েছে। তো আমরা জানি পাথ ডিফারেন্স এবং ফেজ ডিফারেন্সের মধ্যে সম্পর্ক হয়ে থাকে ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে পাথ ডিফারেন্স, এবং যেটা করলে আসছে 3 পাই। নেক্সট এখানে কন্ডিশন অফ টেম্পোরাল কোহেরেন্স বলেছে, যেটা হচ্ছে Δ2 মাইনাস Δ1 ইকুয়াল টু হয়ে থাকে Δ2 প্রাইম মাইনাস Δ1 প্রাইম। পরের কোশ্চেনে এখানে ডবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে দিয়েছে এবং বলেছে যে যেকোনো একটা সোর্স থেকে যে লাইটটা যাচ্ছে সেখানে একটা টি থিকনেসের মনে করো তুমি একটা গ্লাস প্লেট রয়েছে, যেটা হচ্ছে এইটা। তো তার করসপন্ডিং তাহলে এই যে ডেল্টা ওয়াইটা, যেটা আগে যেখানে এটা যদি পেয়েছিলে আগে যখন এই স্লিটটা ইউজ হচ্ছিল না, তো যেখানে সুপার ইম্পোজ করছিল, মনে করো এটা পি যদি হয়, তো এই গ্লাস প্লেটটা দেওয়ার ফলে এখানে আমাদের মনে করো যে পি প্রাইমটা তৈরি হচ্ছে। তো পি প্রাইম মানে হচ্ছে এখানে সুপার ইম্পোজড হচ্ছে। তো তার ফলে পি প্রাইম মাইনাস পি, এটার ডিফারেন্সটা কত এটা চেয়েছে, যেটা এখানে হচ্ছে কি ডি বাই 2d মিউ মাইনাস 0.2t। জাস্ট ফর্মুলাটা এখানে ইউজ করলেই চলে আসছে, এবং এইখানে স্লিটের মধ্যে যে ডিস্টেন্স দুটো স্লিটের মধ্যে সেটা হচ্ছে 2d। নেক্সট কোশ্চেনে দেখো ফ্রেসনেল বাইপ্রিজম থেকে আমরা জানি যে n1 β1 ইকুয়াল টু n2 β2 হয়ে থাকে, আর ফ্রিঞ্জ উইডথ যেটা হয় ল্যামডা ক্যাপিটাল টি বাই হচ্ছে স্মল ডি। তো এখানে মানগুলো বসিয়ে দিলে n1 দেওয়া ছিল, λ1 দেওয়া আছে, λ2 দেওয়া আছে, তাহলে n2 পেয়ে যাবে। n2 হচ্ছে কত নাম্বার অফ ফ্রিঞ্জেস, যেটা সেকেন্ড কেসে আসছে সেটা হচ্ছে কি 58। পরের কোশ্চেনে বলা হয়েছে যে কখন সার্কুলারলি পোলারাইজড পাবো। দেখো সার্কুলারলি পোলারাইজড হতে গেলে দুটো ওয়েভ এর যে ফেজ ডিফারেন্স সেটা π/2 হতে হবে, এবং সার্কুলারলি পোলারাইজড হতে গেলে আগেও কোশ্চেনেও বললাম অ্যামপ্লিটিউডকে সেম হতে হবে। পরের কোশ্চেনটা কর্নোপার ডিফ্রাকশনে সিঙ্গেল স্লিটের ক্ষেত্রে ইন্টেন্সিটি ডিপেন্ডেন্সি চাওয়া হয়েছে। তো ইন্টেন্সিটি যে ডিপেন্ডেন্সি আছে সেটা হচ্ছে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু হয় sin স্কয়ার phi বাই হচ্ছে phi স্কয়ার। এই কোশ্চেনটা স্ট্যান্ডিং ওয়েভের জন্য বলেছে, একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে y এর, তো y সমান এত। আর স্ট্যান্ডিং ওয়েভের জন্য জেনারেল যে এক্সপ্রেশন হয়ে থাকে y ইকুয়াল টু a sin kx cos ওমেগা t। তাহলে সেখান থেকে কম্পেয়ার করলে k পেয়ে যাচ্ছে 4, আবার ল্যামডা সমান হয়ে থাকে 2 পাই বাই k। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে পাই বাই, দিস ইজ অ্যাকচুয়ালি পাই বাই 2, এটা হচ্ছে ল্যামডার ভ্যালু। আর এখানে দেখো এইটা তাহলে ল্যামডা, এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত একটা কমপ্লিট, এটা হচ্ছে ল্যামডা। আর আমাদের কোশ্চেনে কিন্তু ল্যামডা চায়নি, কোশ্চেনে চেয়েছে এইটুকু, অর্থাৎ λ/2। তাহলে λ/2 কত হবে, এখানে ল্যামডা পেয়েছি π/2, তাহলে λ/2 সমান হয়ে যাচ্ছে π/4। পরের কোশ্চেনে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি কত হবে চাওয়া হয়েছে। তো মিনিমাম কন্ডিশন অনুযায়ী আমরা জানি যে পোটেনশিয়ালের ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 করতে হয়। তো সেটা করে ফেলার ফলে এক্স এর যে মানটা পেয়েছি, যে পজিশনে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি পাবো সেটা হচ্ছে -c/2k। জাস্ট মিনিমাম কন্ডিশন লাগানো হয়েছে du/dx ইকুয়াল টু 0। নেক্সট বুস্টার ল অনুযায়ী আমরা জানি রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইকুয়াল টু হয়ে থাকে পোলারাইজেশন অ্যাঙ্গেলের সঙ্গে মিউ ইকুয়াল টু tan অফ হচ্ছে থিটা পি। এখানে থিটা পিটা হচ্ছে পোলারাইজেশন অ্যাঙ্গেল, যেটা কোশ্চেনে দেওয়া ছিল 60 ডিগ্রি। এটা বসিয়ে দিতে আমরা পেয়ে গেছি মিউ এর মান হচ্ছে √3, অর্থাৎ 1.73। এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ওয়েভস ডাজ নট ক্যারি এনার্জি।
মানে কোন ওয়েভ এই ৪ টার মধ্যে রয়েছে যেটা এনার্জি ক্যারি করে না? তো সেটা হবে স্ট্যান্ডিং ওয়েভ। নেক্সট ফর হায়ার ড্যাম্পিং ফ্যাক্টর রেজোন্যান্স কি হয়? ফ্ল্যাটার হয়। মানে যদি তুমি রেজোন্যান্স দেখো তো যত ফ্ল্যাটার হবে তার মানে হচ্ছে হায়ার ড্যাম্পিং ফ্যাক্টর। আর যত মানে শার্প হবে তত হচ্ছে কি হবে? না লোয়ার ড্যাম্পিং ফ্যাক্টর হবে। নেক্সট এখানে যে সার্কিটটা দেওয়া রয়েছে তো সেখানে লুপ 1 এটা। এখানে মনে করো কারেন্ট পাস করছে I1 এখানে হচ্ছে I2 ডিফাইন করা রয়েছে। তাহলে লুপ 1 এর জন্য আমরা যদি এখানে কি করি? না VL লাগাই KVL তাহলে সেই অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি এই ইকুয়েশনটা। আবার লুপ 2 অনুযায়ী পাচ্ছি এটা। বাট এখানে বলেছিল যে আ তুমি দেখো যে এই দুটো যে লুপ অনুযায়ী যে তুমি ইকুয়েশনটা পাচ্ছ, KVL যে ইকুয়েশন পাচ্ছ সেটি কোনটি মিলছে? তো সেই অনুযায়ী কিন্তু এখানে সলভ করতে বলেনি। I1 বা I2 এর মান বলেছে কোনটা কারেক্ট মানে একটা এক্সপ্রেশন ডিফাইন করছে। তো সেই অনুযায়ী অপশন A টা কিন্তু কারেক্ট। আর দেখো অপশন A টা লুপ 1 অনুযায়ী মিলে যাচ্ছে প্রায়। একই হয়েছে কিন্তু। আবার এটাও হতে পারত -15 I1 +35 I2 = 20 তো এমনটা কিন্তু নেই। তাহলে অপশন A কারেক্ট। নেক্সট NPN ট্রানজিস্টরের ক্ষেত্রে লিকেজ কারেন্ট কনসিস্ট করে ইলেকট্রন মুভিং ফ্রম দ্য কালেক্টর টু দ্য বেস। এখানে ট্রানজিস্টরের ক্ষেত্রে বলা হয়েছে যে কালেক্টর ভোল্টেজটা কত হবে? তো সেটা করার জন্য আমরা ১ম এ বেস কারেন্ট বের করেছি। দেন যে রিলেশন রয়েছে IC = আলফা ইন্টু IB প্লাস IC আর এটা হচ্ছে ICBO অর্থাৎ লিকেজ যে কারেন্ট। তো সবকিছু ক্যালকুলেশন করার পরে আমরা IC মানে মানগুলো বসিয়ে দেওয়ার পরে IC পেয়েছি। আবার VRC = লিখতে পারি ICRC। নেক্সট তাহলে VC = আমরা লিখতে পারি VCC মাইনাস হচ্ছে VRC দ্যাট ইস 3.78 V। নেক্সট এখানে বলা হয়েছে কোয়েশ্চেনে একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল রয়েছে যেটা একটা সার্কিটে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং যখন আমরা টেম্পারেচার মানে যদি বাড়াই আরকি মেটেরিয়ালটাতে তাহলে কারেন্ট কি বাড়বে? তো কারেন্ট কি হয়? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে এখানে বাড়বে। নেক্সট এটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অনুযায়ী বলেছে যে চেঞ্জ অফ এনট্রপি অফ দ্য ইউনিভার্স। দেখো চেঞ্জ অফ এনট্রপি অফ দ্য ইউনিভার্স পজিটিভ অনলি এটা কারেক্ট হবে। ইউনিভার্সের এনট্রপি চেঞ্জটা সবসময় আ পজিটিভই হয়ে থাকে। তো নেক্সট হচ্ছে কি যে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন এর ক্ষেত্রে ট্রানজিশন টেম্পারেচারটা এবং স্পেসিফিক হিট অফ সিস্টেম তো কেমন ক্যারেক্টার দেখায়? দেখো ট্রানজিশন টেম্পারেচার কি হয়? ডাইভার্জেন্স হয়, ডাইভার্জ হয় এবং এনট্রপি আ হচ্ছে কি হয়? ফাইনাইট ডিসকন্টিনিউটি হয়ে থাকে। ঠিক আছে? জাস্ট প্রপার্টি অনুযায়ী অপশনটা কারেক্ট হচ্ছে। আর ফ্লোরের ক্ষেত্রে কি হয়? না এনট্রপিটা ফাইনাইট ডিসকন্টিনিউটি দেখায়। নেক্সট কোয়েশ্চেন এ এই ইনফাইনাইট লং ক্লোজলি সর্টেড রয়েছে, ক্যারিজ সাইনুসয়েডালি ভ্যারিং কারেন্ট রয়েছে। তাহলে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? ইনসাইড এ নন জিরো হয় অ্যাজ ওয়েল অ্যাজ আউটসাইড এ কি হবে? সলিনয়েডের মতন বিহেভিয়ার দেখাবে। নেক্সট এই কোয়েশ্চেনে এভারেজ পাওয়ার চেয়েছে ওয়াট ক্রসিং দ্য ডিস্ক অ্যালং দ্য জেড ডিরেকশন অর্থাৎ এখানে মূলত চাইছে পয়েন্টিং ভেক্টর। দেখো পয়েন্টিং ভেক্টর বের করার জন্য আমরা কি করতে পারি? ইনটেনসিটি এভারেজ আর তার সঙ্গে এরিয়া। আবার এভারেজ ইনটেনসিটি যেটা হয়ে থাকে হাফ অফ এপসাইলন নট সি অফ ই নট স্কয়ার যেখানে ই নটটা হচ্ছে এখানে বলেই দিয়েছে 60 ভোল্ট পার মিটার। তো এটা পেয়ে যাচ্ছি এভারেজ ইনটেনসিটি। তো এর সঙ্গে এরিয়া অর্থাৎ পাই আর স্কয়ার। তো সেটা করে ফেললে আমরা এখানে পেয়ে যাচ্ছি পাওয়ারটা এভারেজ পাওয়ার যেটা পয়েন্টিং ভেক্টর বলতে পারো যেটা হচ্ছে কি 60 ওয়াট। নেক্সট কোয়েশ্চেনে রিয়েল পার্ট অফ দ্য ডাইইলেকট্রিক পারমিটিভিটি এটা কি হবে না মনোটোনিক্যালি ডিক্রিজিং উইথ দ্য ফ্রিকোয়েন্সি। আর এই কোয়েশ্চেনটাতে তুমি যদি দেখো তো সিগমা আমরা জানি যে এপসাইলন নট ই ভেক্টর সিগমাই এখানে চেয়েছে তাহলে ই সমান আমরা পেয়ে যেতে পারি ফাই দেওয়া ছিল তাহলে ই সমান আবার হয়ে থাকে ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে মাইনাস অফ গ্র্যাড ফাই। তো সেখান থেকে প্রথমে গ্রেডিয়েন্ট অফ ফাই করে ই তুমি পেয়ে যাবে দেন সিগমা ইকুয়াল টু এপসাইলন নট ই ভেক্টর। তো সেটা করে ফেললে যেটা সিগমার ভ্যালু মিলবে সেটা হচ্ছে বি। এই কোশ্চেনে ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া রয়েছে এবং এটা রয়েছে স্পেসিফিক জে ক্যাপ ডিরেকশনে আর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু চাওয়া হয়েছে। তো দেখো এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সম্পর্ক। A is equal to হয়ে থাকে E by C mu naught তো এটা বসিয়েও ক্যালকুলেট করা যেতে পারে। কিন্তু এখানে কোশ্চেনটা দেখেই অপশন বলা যাবে। কারণ এখানে রয়েছে যেটা জে ক্যাপ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। আর অপশনের দিকে তাকিয়ে দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এখানে রয়েছে আই ক্যাপ আর সবগুলো অপশনে কিন্তু জে ক্যাপ রয়েছে। তাহলে
এটা আমরা জানি ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এবং ওয়েভ ভেক্টর প্রত্যেকের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। তাহলে সেই অনুযায়ী যেহেতু ইলেকট্রিক ফিল্ড এখানে জে ক্যাপ বরাবর রয়েছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হয় আই ক্যাপ বরাবর হবে অথবা কে ক্যাপ বরাবর হতে পারে। কিন্তু অপশনে যেহেতু এই অপশন বাদ দিয়ে বাকি সবগুলো অপশনেই জে ক্যাপ দিয়েছে, তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড জে ক্যাপ বরাবর থাকে তাহলে নিশ্চয়ই এইচ ক্যাপ তো কখনোই জে ক্যাপ বরাবর থাকবে না। কারণ একটার সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। তাহলে অপশন কেবলমাত্র হতে পারে এ। তোমরা কিন্তু এইটা লাগিয়েও ক্যালকুলেশন করে দেখতে পারো, তখনও কিন্তু রেজাল্ট এ আসবে। বাট এখানে অপশন চয়েস করা যাচ্ছে। নেক্সট অ্যাম্পিয়ার ল উইথআউট ম্যাক্সওয়েল কারেকশন যদি হয় তাহলে সেটা কোনটা কারেক্ট হবে? ইকুইভ্যালেন্ট কোনটা হবে? তো দেখো ম্যাক্সওয়েলের কারেকশন বাদ দিলে অ্যাম্পিয়ার সার্কেল ল যেটা হয়ে থাকে কার্ল অফ বি ইকুয়াল টু কিন্তু মিউ নট জে ভেক্টর। এবার আমরা যদি এখানে ডট প্রোডাক্ট নেই ডেল অপারেটরে, তাহলে আমরা এটা পাচ্ছি। তারপর আমরা জানি ডাইভারজেন্স অফ এনি ভেক্টর অফ কার্ল ইকুয়াল টু কি হয় 0। তাহলে বাম পাশটা 0 হয়ে গেল। তো এটা সমান হচ্ছে তাহলে 0। আবার মিউ নট কনস্ট্যান্ট, তাহলে ডাইভারজেন্স অফ জে ইকুয়াল টু হচ্ছে 0। অর্থাৎ অনলি যে হচ্ছে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে কি অপশন বি। কখন না যদি ম্যাক্সওয়েল কারেকশন না হয় তাহলে অ্যাম্পিয়ার লটা থেকে আমরা এটা স্টেটমেন্টটা কারেক্ট করতে পারি। নেক্সট এখানে যে সেন্টার এবং স্পিয়ার যেটা ডিনোট করছে ডিসট্যান্স মেজার করা যদি হয়, তাহলে কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে? এটা তো গ্রাফ প্লট করলেই তোমরা পেয়ে যাবে। যেমন একটা গ্রাফ এমন হয়ে থাকে, আরেকটা গ্রাফ এরকম খানিকটা হয়। মোটামুটি দেখবে যে একটা এই ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালটা হ্যাজ দ্য সেম ভ্যালু, আর এর মানটা যখন হচ্ছে a এর থেকে কম হবে। নেক্সট এখানে a ডট ডিএল ক্লোজ ইন্টিগ্রাল এর ভ্যালু চাওয়া হয়েছে স্কয়ার লুপের ক্ষেত্রে, যার সাইড এল বলে দিয়েছে। আর একটা ইউনিফর্ম ফিল্ড কাজ করছে যেটা হচ্ছে এ। দেখো এইগুলো যদি তুমি এল ধরো, আর এটাকে যদি তুমি মনে করো যে এখানে তোমার একটা ইউনিফর্ম ফিল্ড কাজ করছে অ্যালং ভার্টিক্যাল ডিরেকশন, তাহলে এই তোমার যে স্কয়ার লুপটা রয়েছে তার সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে ফিল্ডটা সেটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এ ডট ডিএল আবার ডট প্রোডাক্টে আমরা জানি যে cos থিটা আছে, তাহলে cos 90 মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এ ডট ডিএল ক্লোজ লাইন ইন্টিগ্রাল ফর স্কয়ার লুপ ইকুয়াল টু কত হচ্ছে 0। নেক্সট কোশ্চেনে যে এনার্জি অফ এলসি সার্কিট কি হয়ে থাকে? স্টোরড এন্টায়ারলি ইন ইটস ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, পরে কোশ্চেনে বলেছে যে এখানের মধ্যে কোনটা হচ্ছে লরেন্স আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন ইনভ্যারিয়েন্ট থাকে, অর্থাৎ লরেন্স ইনভ্যারিয়েন্ট কোন হচ্ছে কোয়ান্টিটিটা। তো এখানে যেটা লরেন্স ইনভ্যারিয়েন্ট সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার। এটা লরেন্স ইনভ্যারিয়েন্ট কোয়ান্টিটি, বাকি কোনোটাই কিন্তু লরেন্স ইনভ্যারিয়েন্ট কোয়ান্টিটি নয়। তার মানে কি যে লরেন্স ইনভ্যারিয়েন্ট মানে হচ্ছে এস ফ্রেম এবং এস প্রাইম ফ্রেমে আমরা যদি একটা কোয়ান্টিটিকে দেখি, ধরো মনে করো তুমি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার বি স্কোয়ার নাও, আবার এস প্রাইম ফ্রেমে তুমি যদি নাও ই প্রাইম স্কোয়ার হবে, এটা মাইনাস সি স্কোয়ার অফ বি প্রাইম স্কোয়ার হবে। তো দেখা যাবে কি দুটোর ভ্যালু একই আসবে। কিন্তু বাকি যে কোয়ান্টিটি গুলো আছে সেই কোয়ান্টিটি গুলো কিন্তু এস ফ্রেমে যা ভ্যালু এস প্রাইম ফ্রেমে কিন্তু ভ্যালু সমান হবে না। তার মানে লরেন্স ইনভ্যারিয়েন্ট কোয়ান্টিটি নয়। তার জন্য অপশন বি কারেক্ট। নেক্সট কোশ্চেনে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড রয়েছে ই, এবং যেখানে বলেছে রং স্টেটমেন্ট কোনটা। দেখো কার্ল অফ ই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইজ এ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইজ এ কনজারভেটিভ ইন নেচার, তো কার্ল অফ ই ইকুয়াল টু 0। নেক্সট E can always be expressed as the gradient of a scalar field, হ্যাঁ এটা তো কারেক্ট। E সমান হয়ে থাকে, E সমান ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে মাইনাস অফ গ্রেড ফাই হয়। তো এটাই বলেছে, সবসময় এটাই ডিফাইন করা যায় ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে। তো নেক্সট এখানে দেখো ফোর্থ অপশন দ্য ওয়ার্ক ডান ইন এ ক্লোজড পাথ লাইং এন্টায়ারলি ইন আর ইজ 0। এটাও ঠিক, কারণ যেহেতু কার্ল অফ ই 0 হচ্ছে, তো সেই অনুযায়ী তার মানে কি যে কনজারভেটিভ সিস্টেম, আর কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে এই স্টেটমেন্টটা কারেক্ট হয়। বাট এখানে যেটা বলেছে সি অপশনে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এনি টু আরবিট্রারি পয়েন্ট ইন দ্য রিজিয়ন আর ইজ 0। তো এটা মানে সবসময় যে হবে এমন কোনো কথা নেই, নাও হতে পারে। তার জন্য এই অপশনটা হচ্ছে রং অপশন। এখানে রং কোনটা সেটাই চাওয়া হয়েছিল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে টোটাল এনার্জি যেটা আরকি সেটা হচ্ছে 2m0 স্কয়ার। দেখো এনার্জি তাহলে E আমরা লিখতে পারি। আবার এনার্জি রিলেটিভিস্টিক পার্টিকেলের ক্ষেত্রে কি হয় mc স্কয়ার। আবার আমরা জানি m ইকুয়াল টু হয় m0 বাই হচ্ছে √1 - v স্কয়ার বাই c স্কয়ার রিলেটিভিস্টিক মাস। তো সেই অনুযায়ী ক্যালকুলেট করলে v আমরা পেয়ে যাচ্ছি পার্টিকেলটা, তাহলে যে কন্ডিশন দেওয়া ছিল সেই অনুযায়ী পেয়ে যাচ্ছি √3 বাই হচ্ছে 2 অফ c। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা যদি দেখো লিনিয়ার মোমেন্টাম চেয়েছে। তো এনার্জি এবং মোমেন্টামের মধ্যে একটা সম্পর্ক হয়ে থাকে রিলেটিভিস্টিক পার্টিকেলের ক্ষেত্রে, যেটা হচ্ছে খুবই ফেমাস।
স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস হচ্ছে এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4, যেখানে পি হচ্ছে মোমেন্টাম আর এম নট হচ্ছে রেস্ট মাস অফ পার্টিকেল। এখানে আমরা ইলেকট্রন ভাবতে পারি বা যেকোনো একটা রেস্ট মাস অফ পার্টিকেল যেটা যা দেওয়া হয়েছে আরকি। তো বলেছে কি যে এখানে এনার্জিটা তারা বলে দিয়েছে। তার মানে এই E এর জায়গায় আমরা বসাতে পারি। তো তার ফলে আমরা পি পেয়ে যাচ্ছি কত? পি মানে মোমেন্টামই চেয়েছিল, লিনিয়ার মোমেন্টাম, পেয়ে যাচ্ছি এম নট সি বাই হচ্ছে √3। পরের কোয়েশ্চেনে এখানে দেখো টাইম কি হবে চাওয়া হয়েছে, কোথায় না মুভিং ফ্রেমে। তো মুভিং ফ্রেমে টাইম ইকুয়াল টু হয় রেস্ট টাইম, অর্থাৎ যেটা হচ্ছে প্রপার টাইম, আর এটা হচ্ছে ইমপ্রপার টাইম, অর্থাৎ টাইম ডায়ালেশন লাগালে আমরা পেয়ে যাচ্ছি যে ইমপ্রপার টাইম ইকুয়াল টু প্রপার টাইম আন্ডার কি হয়, রুট আন্ডার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ভি দেওয়া রয়েছে আর টি নটও দেওয়া রয়েছে। তো সব বসে টসে দেওয়ার ফলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি মুভিং ফ্রেমে বা ইমপ্রপার টাইমটা সেটা হচ্ছে কি 6.4 10⁻⁶ সেকেন্ড। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা যদি দেখো, এখানে বলেছে ম্যাগনিটিউড অফ দ্য জেনারেলাইজড ফোর্স। বাট এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পোটেনশিয়াল ইজ ডিপেন্ডেন্সি অফ পজিশন অ্যান্ড ভেলোসিটি। তো আমরা জানি যখন পোটেনশিয়ালটা শুধুমাত্র পজিশনের উপর ডিপেন্ড না করে ভেলোসিটির উপরও ডিপেন্ড করে, তো সেই সিস্টেমটা হয় নন কনজারভেটিভ সিস্টেম। আর নন কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে জেনারেলাইজড ফোর্সের ফর্মুলা কিন্তু মাইনাস ডেল ভি বাই ডেল কিউ শুধু হয় না। এটা শুধুমাত্র কোথায় হয়, যখন কনজারভেটিভ সিস্টেম হয়। যেহেতু এটা নন কনজারভেটিভ সিস্টেম, কি করে বুঝলে যে নন কনজারভেটিভ, কি করে বুঝবে তুমি? যেহেতু পোটেনশিয়ালটা শুধু পজিশনের ফাংশন নেই, ভেলোসিটিরও ফাংশন রয়েছে। তার জন্য এই টার্মটাও এড হবে। অর্থাৎ জেনারেলাইজড ফোর্সের এখন ফর্মুলা দাঁড়াবে মাইনাস ডেল ভি বাই ডেল কিউ প্লাস হচ্ছে ডিডিটি অফ ডেল ভি বাই ডেল কিউ ডট। তো সেখানে ভি দেওয়া আছে। তো এই অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাচ্ছি জেনারেলাইজড ফোর্সের ভ্যালুটা 2 বাই হচ্ছে কিউ ওভার কিউ। ঠিক আছে? তার মানে অপশন সি কারেক্ট। এটা মাথায় রাখতে হবে, এটা একটা নন কনজারভেটিভ সিস্টেম। পরের কোয়েশ্চেনে দেখো, এখানে বলা হয়েছে যে মোশনটা কেমন টাইপের হবে। তো মোশন কেমন টাইপের হবে বা ডাইনামিক্স কিভাবে হবে সেটা দেখার জন্য আমরা করতে পারি সেটা হচ্ছে কি অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করতে পারি। অ্যাক্সিলারেশন থেকে আমরা বলতে পারি যে মোশনের টাইপ কেমন হয়। তো আমরা কি করেছি এখানে? এখানে করেছি যেটা সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন বের করেছি। ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন কি হয়ে থাকে? ডিডিটি অফ ডেল এল বাই ডেল কিউ কে ডট মাইনাস হচ্ছে ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়াল টু 0। আর এখানে কিউ কে অর্থাৎ জেনারেলাইজড কোঅর্ডিনেট হচ্ছে কি কিউ। তো সেই অনুযায়ী আমরা ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি কিউ ডবল ডট অর্থাৎ অ্যাক্সিলারেশন ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ এক্স মনে করো বা কিউ। তার মানে কি কিউ ডবল ডট প্লাস কিউ ইকুয়াল টু 0। আর এই ইকুয়েশনটা কার হয়? হারমোনিক সিস্টেমের ক্ষেত্রে। সিম্পল হারমোনিক ইকুয়েশনের মোশন। তার মানে অ্যান্সার হবে কি হারমোনিক অসিলেটর। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে কোন কোয়ান্টিটিটা কনজার্ভড। তো এটা যদি তুমি একটু লক্ষ্য করো ল্যাগ্রেঞ্জিয়ানটার দিকে, তো এখানে দেখো আর রয়েছে, থিটা রয়েছে, কিন্তু ফাই নেই। অর্থাৎ ডেল এল বাই ডেল ফাইটা কিন্তু 0। অর্থাৎ ফাই হচ্ছে কি, যখন কোনো একটা কোঅর্ডিনেট, পজিশন কোঅর্ডিনেট, সেটা আর হোক, থিটা হোক, ফাই হোক, যখন ল্যাগ্রেঞ্জিয়ান তার করসপন্ডিং ভ্যানিশ হয়ে যায় ডিফারেন্সিয়েট করলে, তাহলে সেটা কি হয়? সাইক্লিক বা হচ্ছে ইগনোরেবল কোঅর্ডিনেট হয়। তাহলে এখন সিস্টেমের খুব ইজিলি তাকালে বুঝতেই পারছো আর থিটা রয়েছে কিন্তু ফাই নেই। অর্থাৎ ফাই হচ্ছে সাইক্লিক কোঅর্ডিনেট। আর সাইক্লিক কোঅর্ডিনেটের ঠিক করসপন্ডিং যে মোমেন্টামটা আসে সেটা কি হয়? কনজার্ভড হয়। আর মোমেন্টাম আর ল্যাগ্রেঞ্জিয়ানের মধ্যে সম্পর্ক হয়ে থাকে পিকে ইকুয়াল টু ডেল এল বাই হচ্ছে ডেল কিউ ডট। তাহলে এখানে কোনটা সাইক্লিক কোঅর্ডিনেট? ফাই। তাহলে এখানে দাঁড়াবে কি পি ফাইটা হচ্ছে কনজার্ভড কোয়ান্টিটি, অর্থাৎ ডেল এল বাই ডেল ফাই ডটটা কনজার্ভড কোয়ান্টিটি, অর্থাৎ অপশন সি অনলি কারেক্ট অ্যান্সার। যেহেতু ফাই সাইক্লিক কোঅর্ডিনেট, তাহলে তার করসপন্ডিং পি ফাই হবে কি কনজার্ভড কোয়ান্টিটি, অর্থাৎ কনজুগেট মোমেন্টাম বলে এটাকে। নেক্সট কোশ্চেনে এখানে বলেছে এ স্পেস স্টেশন মুভিং ইন এ সার্কুলার অরবিট অ্যারাউন্ড দ্য আর্থ গোজ ইনটু এ নিউ বাউন্ড অরবিট বাই ফিক্সিং ইট ইঞ্জিন রেডিয়ালি আউটওয়ার্ড। তো দেখো এই কোশ্চেনে অরবিটটা পরে কি হবে এটা চাওয়া হয়েছে। তো যখন আমরা ইঞ্জিনে যখন ফায়ারিং করছি তখন কিছু এনার্জি অ্যাড হবে অরবিটে। তাহলে স্টেশনটা কোথায় রয়েছে? গ্র্যাভিটেশনালি কিন্তু বাউন্ড রয়েছে আর্থের সঙ্গে। তার মানে শেপ তো চেঞ্জ হবে, এনার্জি যেহেতু অ্যাড হচ্ছে। তো ১ম এ কি ছিল? সার্কেল ছিল। তো সেই সার্কেল থেকে শেপটা কি হবে? একটু বাড়বে, অর্থাৎ লার্জার হবে। তার মানে কি হয়ে যাবে? ইলিপস হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে এখানে ফ্র্যাকশন চাওয়া হয়েছে। ফ্র্যাকশনের রেশিও কি হয়ে থাকে রেডিওঅ্যাক্টিভিটির ক্ষেত্রে? মনে করো n নট ছিল প্রাইমারি নাম্বার অফ এলিমেন্ট। তাহলে টি টাইম পরে কত হবে? না সেটা হয়ে থাকে n বাই n নট ইকুয়াল টু হাফ ওভার টি বাই হচ্ছে হাফ লাইফ। এটা হচ্ছে টি হাফ। তো এখানে দেখো টাইম যেটা বলেছে সেটা হচ্ছে 20 আর হাফ লাইফ বলেছে 4। তার মানে 20/4 অর্থাৎ দাঁড়াচ্ছে ফ্র্যাকশন যেটা রিকোয়ারমেন্টের যে ফ্র্যাকশনটা সেটা হচ্ছে কি
n by n naught equal to 1/32. nটা হচ্ছে কি after 20 days number of element present of the radioactive element. তো নেক্সট কোশ্চেনে ইউরেনিয়াম 92-238 এই নিউক্লিয়াস থেকে 8টা আলফা ডিকে হয়েছে এবং 6টা বিটা ডিকে হয়েছে। তো তাহলে লাস্ট যেটা নিউক্লিয়াস আসবে তো তার অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বারটা কিভাবে চাওয়া হয়েছে। তো আমরা জানি একটা আলফা যখন ডিকে হয় তখন মাস নাম্বার 4 কমে যায় এবং অ্যাটমিক নাম্বার 2 কমে যায়। আর একটা বিটা যখন ডিকে হয় তখন মাস নাম্বারে কোনো চেঞ্জ হয় না। কিন্তু একটা বিটা ডিকে হওয়ার জন্য অ্যাটমিক নাম্বারে 1 বেড়ে যায়। এই অনুযায়ী আমরা যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে ফাইনাল যে নিউক্লিটা পাচ্ছি তার মাস নাম্বার আসছে 206 এবং অ্যাটমিক নাম্বার আসছে 82 অর্থাৎ অপশন এ কারেক্ট। এরপরে কোশ্চেন সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা থেকে বাইন্ডিং এনার্জি যে ক্যালকুলেশন করা হয়ে থাকে কিছু কন্ট্রিবিউশন টার্ম রয়েছে কুলম্ব এনার্জি, সারফেস এনার্জি, ভলিউম এনার্জি, পেয়ারিং এনার্জি, অ্যাসিমেট্রিক এনার্জি এই যে যতগুলো টার্ম রয়েছে তার মধ্যে এখানে চাওয়া হয়েছে কুলম্ব এনার্জি কন্ট্রিবিউশন অনুযায়ী সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলাতে জেড এবং এ এর সঙ্গে জেড মানে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বারের সঙ্গে যে ডিপেন্ডেন্সি রয়েছে তো সেটি কত হবে? সেটা দেখো পিয়ারিং হচ্ছে তোমার প্রোটন, নিউট্রন এদের জন্যই হয় এবং সেই পেয়ারিং ধরো মনে করো জেড ইনটু জেড মাইনাস 1 এতগুলো পেয়ার হতে পারে। অর্থাৎ পেয়ারিং এর জন্য আসে এবং আর মাস নাম্বারের সঙ্গে কেমন হয় a/1/3 নিচে একটা আর আছে এবং আর সমান নিউক্লিয়াস রেডিয়াস সেক্ষেত্রে কি হয় r নট a টু দি পাওয়ার 1/3 তো সেই অনুযায়ী কারেক্ট অপশন হবে অপশন বি a এটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট z ইনটু জেড মাইনাস 1 বাই a/1/3 এটাই কারেক্ট হচ্ছে কি প্রপোর্শনালিটি কন্ট্রিবিউশন অফ কুলম্ব এনার্জি কোথায় না সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলায়। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে একটা তোমার কম্পটন ইফেক্ট ঘটনা ঘটছে যেখানে গামা রে একটা কি হয়েছে স্ক্যাটার্ড হচ্ছে বাই অ্যান ইলেকট্রন যেটা রেস্টে ছিল। তাহলে বলছে ওয়েভলেংথ অফ দ্য স্ক্যাটার্ড রেস ইজ গ্রেটার দেন দ্য অরিজিনাল রেস অ্যান্ড দ্য ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং। হ্যাঁ, এটা সত্যি যে ওয়েভলেংথ যেটা স্ক্যাটার্ড হয় সেটা কি হয় স্ক্যাটার্ড ফোটনের ওয়েভলেংথটা কি হয় বেশি হয় এবং এই যে ডিফারেন্সটা আছে সেটাকেই বলা হয় কম্পটন ইফেক্ট এবং যার ভ্যালু হয় h/m0c ইনটু 1 মাইনাস cos phi এবং যেখানে phi হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল অর্থাৎ এই যে ডিফারেন্সটা ডিপেন্ডস অন কিন্তু স্ক্যাটারিং অ্যাঙ্গেল। তো সেই অনুযায়ী কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। একটা কথা দেখো দুটো স্টেটমেন্ট বলেছে এখানে যে ল্যামডা প্রাইম অর্থাৎ যেটা স্ক্যাটার্ড হচ্ছে সেটা কি বেশি হবে? হ্যাঁ, সেটা বেশি হয়। এই জন্য ডিফারেন্সটা আছে। তো ল্যামডা প্রাইম কিন্তু ল্যামডা থেকে বেশি হয়। ফ্রিকোয়েন্সি কম হয় কিন্তু ওয়েভলেংথ বেশি হয়। আর এইটা কার উপর ডিপেন্ড করে? না ফাই এর উপর ডিপেন্ড করে। নেক্সট রেশিও চাওয়া হয়েছে। সাইজ অফ দুটো নিউক্লি দেওয়া হয়েছে। তো দেখো সাইজ নিউক্লিয়ারের যে সাইজ সেটা ডিপেন্ড করে রেডিয়াসের উপরে। আর রেডিয়াসের যে ফর্মুলা রয়েছে নিউক্লিয়াসের এটা হচ্ছে কি হয় r ইকুয়াল টু r নট a/1/3। তো এখানে যদি আমরা দুটো নিউক্লির মাস নাম্বার বসিয়ে দিই আর পিবি বাই হচ্ছে rmg তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত রেশিও? না 2 তো অপশন এ কারেক্ট। নেক্সট কোশ্চেনে এখানে বলা হয়েছে যে ওয়ার্ক ডান কত হবে টুইস্টিং স্টিল ওয়্যারের ক্ষেত্রে? তো ওয়ার্ক ডান হয়ে থাকে 1/2 সি অফ থিটা স্কয়ার যেখানে সি হচ্ছে টরশনাল রিজিডিটি এবং তার ভ্যালু হয়ে থাকে সি সমান ইটা পাই r টু দি পাওয়ার 4/12 সবগুলো মান বসিয়ে দেওয়ার পরে এখানে যেটা আসছে সি এর ভ্যালু 0.50265 এরকম। আর থিটার মান দেওয়া রয়েছে 45 ডিগ্রি। সি এর মান আমরা এটা পাচ্ছি। তাহলে W ইকুয়াল টু অর্থাৎ ওয়াট ডান ইকুয়াল টু হাফ সি থিটা স্কয়ার। তো সব মান বসিয়ে দিলে আমরা পাবো 0.155 জুল। তারপরে বলেছে এই যে তোমার টরশনাল রিজিডিটি যে টার্মটা সেটা ডিপেন্ডেন্সি আর এর সঙ্গে কেমন? এটা অলরেডি আগের কোশ্চেনেই তো ছিল। তো সেটাই দেখতে পাচ্ছ খুব সহজেই সি ইজ ডিপেন্ডেন্সি অফ r/4 অর্থাৎ অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেনে মোস্ট প্রবাবল অ্যান্ড রুট মিন স্কয়ার স্পিড মলিকুলের কি হবে? তো দেখো মোস্ট প্রবাবল ভেলোসিটি হয়ে থাকে রুট আন্ডার অফ 2 kbt বাই হচ্ছে m আর আরএমএস ভেলোসিটি হয়ে থাকে রুট আন্ডার 3 kbt বাই m। তো ক্যালকুলেট করলে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অপশন এ। নেক্সট এখানে বলা হয়েছে Vx প্লাস Vy স্কোয়ারের এভারেজ ভ্যালু কি হবে? তো এটা করার জন্য আমরা Vx প্লাস Vy স্কোয়ারকে ভেঙে দিতে পারি a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রে এবং এভারেজে কি হয় সবগুলো আলাদা হয়ে যাবে। আর আমরা জানি Vx স্কোয়ারের এভারেজ কত হয়ে থাকে kbt বাই m আর Vy স্কোয়ারেরও এভারেজ kbt বাই m হয়ে থাকে। কিন্তু Vx Vy এর এভারেজ কত হয় 0 KTG তে এগুলো রয়েছে। হ্যাঁ? এবং এটা তুমি এই যে Vx স্কোয়ারের মান যে kbt বাই m হয় এগুলো কিন্তু তুমি কেটিতে খুব স্ট্যান্ডার্ড কিছু রেজাল্ট আছে। সেগুলো মনে রাখলেই তুমি পারবে। না হলে কিন্তু অনেকটা জটিল হবে ক্যালকুলেশন।
আর ভিএক্স ভি এর এভারেজ ভ্যালু 0 হয়, তাহলে করে ফেলেছো কত দাঁড়াচ্ছে 2 কেবিটি পাই হচ্ছে এম। কারেক্ট অপশন ইজ ডি। পরের কোশ্চেনে বলা হয়েছে যে এক্সেস প্রেসার ইনসাইড অ্যান এয়ার বাবল ওয়াটারে কত হবে, না সেটা হয় 2 টি পাই হচ্ছে আর। তারপরে বলেছে আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি এটা ইকুয়াল টু কত কে যদি হয়, তো সেটা হয় 1/v0 ডেল ভি বাই হচ্ছে ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি নট। অর্থাৎ এখানে যে টেম্পারেচার টি নট দিয়েছে সেটা, তো অপশন বি কারেক্ট। পরের কোশ্চেনে বলেছে যে যদি প্যারাবোলিক ট্র্যাজেক্টরি হতে হয়, তাহলে এই যে এখানে ইসেন্ট্রিসিটি, এটা ইসেন্ট্রিসিটি অ্যাকচুয়ালি যদি তুমি কম্পেয়ার করো কনিকের ইকুয়েশন, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব যে এটা ইসেন্ট্রিসিটিকে প্রকাশ করে এই এপসাইলনটা। এখানে বলেও দিয়েছে ইসেন্ট্রিসিটি অফ দ্য পার্টিকেল মোশন। তাহলে আমরা জানি যে ইসেন্ট্রিসিটি যখন 0 হয় তখন সার্কেল হয়। ইসেন্ট্রিসিটি যখন 1 হয় তখন প্যারাবোলা হয়ে থাকে। আর 0 আর 1 এর মধ্যে হলে ইলিপস হয়। ইন জেনারেলি আমরা ইলিপস নিয়ে থাকি। আর ইসেন্ট্রিসিটি যখন ১ এর থেকে বেশি হয় তখন হাইপারবোলা হয়ে থাকে। কিন্তু এখানে যেহেতু প্যারাবোলিক ট্র্যাজেক্টরি বলেছে তার জন্য এখানে এপসাইলন বা ইসেন্ট্রিসিটি ভ্যালুটা এক্সাক্ট যেটা সমান হয় প্যারাবোলিক এর ক্ষেত্রে সেটা হচ্ছে ইকুয়াল টু 1। তো তার জন্য অপশন বি কারেক্ট। পরের কোয়েশ্চেন জাস্ট এখানে আ বাউন্ডারি কন্ডিশন থেকে সেটা হচ্ছে কি কোনটা কারেক্ট হবে বলা হয়েছে সেটা হচ্ছে কি অপশন বি। এরপরে মোমেন্ট অফ ইনার্শিয়ার কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছিল। মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের যেটা হয়ে থাকে রডের ক্ষেত্রে সেটা হচ্ছে কি হয় এল একটা যদি লেন্থের রড হয়, মাস যদি এম হয় সেটা হয়ে থাকে এম এল স্কয়ার বাই হচ্ছে 12। বাট এখানে দেখো লেন্থটা বলেছে 12, তার মানে এই এল এর জায়গায় এখানে ব্যবহার হবে 12। তাহলে সেই অনুযায়ী আমাদের দাঁড়িয়ে যাচ্ছে এখন মোমেন্ট অফ ইনার্শিয়াটা I প্রাইম ইকুয়াল টু হচ্ছে এম এল স্কয়ার বাই 3। কিন্তু এখানে দুটো মাস রয়েছে, তাদেরকে জয়েন করা হয়েছে। তার মানে মাসটা সঙ্গে এড হবে m1 প্লাস m2, বাট ডিপেন্ডেন্সি হবে কি L স্কয়ার বাই 3। তো অপশন সি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেনে টাইম পিরিয়ড অফ অসিলেশন চেয়েছে। তো টাইম পিরিয়ড অফ অসিলেশন বের করার নিয়ম, প্রথমে কি করতে হয় ইকুইলিব্রিয়াম কন্ডিশন অনুযায়ী dv/dx = 0। সেখানে আমরা যে পয়েন্ট পাই সেই পয়েন্টগুলো আমরা d2v/dx স্কয়ারে বসাই। যেহেতু এখানে বলে দিয়েছে x = 2 পয়েন্টটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তাহলে ওটা না করলেও চলবে। জাস্ট তুমি d2v/dx স্কয়ার বের করো, x = 2 বসিয়ে দাও। যে মানটা আসবে সেটা সমান হয়ে যায় কার সঙ্গে, k সঙ্গে। আবার k আর ওমেগার মধ্যে সম্পর্ক হয়ে থাকে ওমেগা সমান √k/m। আর এখানে মাস তো বলেই দিয়েছিল কোশ্চেনে ইউনিট মাস। তাহলে দাঁড়িয়ে যাচ্ছে ওমেগার মান 2। কোশ্চেন চেয়েছিল টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড হয়ে থাকে কত 2 পাই বাই ওমেগা। তাহলে অ্যান্সার আসছে কত পাই। ঠিক সিমিলার কোশ্চেন পরেরটাতেও চাওয়া হয়েছে। শুধু জাস্ট পোটেনশিয়াল এর ফর্মটাকে চেঞ্জ করে দিয়েছে। এবং এখানে আমরা কি করব সেই ইকুইলিব্রিয়াম কন্ডিশন অনুযায়ী dv/dr = 0। সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে পজিশনে আমরা ওটা পাচ্ছি সেটা হচ্ছে r = r0। এখানে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাচ্ছি এবং আমাদের টাইম পিরিয়ড চাই, তার মানে আমাকে প্রথমে k বের করতে হবে। তো k বের করার নিয়ম হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টে d2v/dr² বা dx² r r0 পয়েন্টটা বসাতে হবে। সেই পয়েন্টে যা বেরোবে d2v/dr² এর ভ্যালু সেটাই সমান হয়ে থাকে k এর সঙ্গে। আবার k যখন তুমি পেয়ে যাচ্ছ তাহলে 2 পাই বাই ওমেগা, আবার ওমেগা মানে হচ্ছে √k/m। তো বসিয়ে দেওয়ার ফলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সার হচ্ছে কি টাইম পিরিয়ড অফ দ্য অসিলেশন এই পোটেনশিয়াল এর করেসপন্ডিং সেটা হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেনে এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম চাওয়া হয়েছে। তো দেখো এখানে পোটেনশিয়াল দেওয়া ছিল। আর ফোর্স আর পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক হয়ে থাকে F = হচ্ছে -dv/dr। তো সেই অনুযায়ী আমরা ফোর্স পাচ্ছি এটা। যদি আমরা ফোর্সের ম্যাগনিটিউড নিয়ে নিই r = r0 পয়েন্টে, এখানে বলেও দিয়েছিল যে সার্কুলার অরবিটে মুভ করছে। আর সার্কুলার মোশন অনুযায়ী আমরা জানি সেন্ট্রিপেটাল হচ্ছে ফোর্স mv²/r0 = কত, যেটা তুমি পাচ্ছ ফোর্স তার ম্যাগনিটিউড ভ্যালু নিলে k/r0²। তো সেই অনুযায়ী আমরা এখান থেকে কিন্তু v টা পেয়ে যাব। v টা এইটা পাচ্ছি। সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু যে এখানে আমাদের পোটেনশিয়াল ছিল সেই অনুযায়ী ফোর্স ক্যালকুলেট করার পরে এই দুটো সমান করে দিয়ে আরকি এটা সমান হবে সার্কুলার মোশনে কি হয়? সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু পোটেনশিয়াল এর করেসপন্ডিং যে ফোর্স দুটো ইকুয়াল হয় তবেই সার্কুলার মোশন হয়। সেই অনুযায়ী আমরা ভেলোসিটি পেয়ে যাচ্ছি। আবার অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান হয়ে থাকে দ্য মোমেন্ট অফ মোমেন্টাম অর্থাৎ r ক্রস p অর্থাৎ mvr। তো এবার এই v টা যদি আমরা এখানে বসিয়ে দিই যেটা পাচ্ছি, তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা ইকুয়াল হবে কি d এর সঙ্গে। নেক্সট এখানে বলেছে অ্যাঙ্গেল রিফ্লেক্টেড অ্যান্ড রিফ্র্যাক্টেড ওয়েভ এর মধ্যে কত হবে? তো সেটা দেখো, যদি এটা দেখো ছবিতে যদি দেখো এটা একটা আনপোলারাইজড লাইট। এটা ইনসিডেন্ট করছে একটা এয়ার অন এ গ্লাস সারফেস। তারপরে কি হবে এয়ার থেকে গ্লাসে পড়ছে। তার মানে কি হবে কিছুটা এখানে রিফ্লেক্ট করবে। এবং এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা কত 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হবে রিফ্লেক্টেড এবং হচ্ছে এটা রিফ্লেক্টেড আর এটা হচ্ছে কি তোমার রিফ্র্যাক্টেড। এর মধ্যে অ্যাঙ্গেল দাঁড়াচ্ছে কত 90 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে দুটো সিম্পল হারমোনিক মোশন
ইকুয়াল টাইম পিরিয়ডে, ইকুয়াল হচ্ছে অ্যামপ্লিটিউডে। দেখো টাইম পিরিয়ড ইকুয়াল মানে হচ্ছে ওমেগাও ইকুয়াল। কারণ টাইম পিরিয়ড ইকুয়াল টু হয়ে থাকে 2π/ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল এবং হচ্ছে অ্যামপ্লিটিউড ইকুয়াল। আর সুপারপজিশন হতে গেলে ওমেগা ইকুয়াল হতে হয়। এবার বলেছে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? π/2। তাহলে কি হবে? না অ্যামপ্লিটিউড যেহেতু সেম, তাহলে কি হবে? সার্কেল হবে। অ্যামপ্লিটিউড সেম না হলে তখন ইলিপস হতে পারত। তাহলে অ্যান্সার কি হবে? এখানে π/2 ফেজ ডিফারেন্স ইকুয়াল হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি এবং ইকুয়াল অ্যামপ্লিটিউড। তার মানে অ্যান্সার সার্কেল। নেক্সট বলেছে ফ্রন্ট পার্ট ডিফ্লেকশনের ক্ষেত্রে ইনসিডেন্ট যে ওয়েভ ফ্রন্ট হয়ে থাকে সেটা কেমন ক্যারেক্টারে হয়? প্লেন হয়, না সার্কুলার হয়, না সিলিন্ড্রিক্যাল, না স্ফেরিক্যাল? অবশ্যই প্লেন হতে হয়। পরের কোয়েশ্চেনে অ্যাপ্লিকেশন অফ দ্য আন্ডার ড্যাম্পড ভাইব্রেশন, তো সেটা হবে ব্যালিস্টিক ক্যালভেনোমিটারে, এটা আমরা দেখতে পাই। নেক্সট মিনিমাম ওয়েভলেংথ অফ রেডিয়েশন কি হয় এক্স-রে এর ক্ষেত্রে? তো এক্স-রে এর ক্ষেত্রে মিনিমাম ওয়েভলেংথ ল্যাম্বডা মিনিমাম ইকুয়াল টু হয়ে থাকে এইচসি বাই হচ্ছে ইভি। আর যদি তুমি শুধু জাস্ট ভোল্টেজ ইন কেভির ফর্মে লিখতে চাও তাহলে কিন্তু হয় এইচসির মানটা বসিয়ে দিলে 12.4 পাই হচ্ছে ভি ইন কিলো ভোল্ট। তো এখানে আ দিয়েছে কত 60, তাহলে ল্যাম্বডা মিনিমাম পেয়ে যাচ্ছি 0.207 অ্যাংস্ট্রম। এখানে পাথ ডিফারেন্স চেয়েছে। তো পাথ ডিফারেন্স এবং ফেজ ডিফারেন্সের মধ্যে সম্পর্ক হয়, ফেজ ডিফারেন্স ইকুয়াল টু হয় 2π/λ ইন্টু হচ্ছে পাথ ডিফারেন্স। তো এখানে যেহেতু তোমার রিফ্লেকশন হচ্ছে কোথায়? ডেন্সার মিডিয়াম, দ্য লাইট আন্ডারগোজ এ পাথ ডিফারেন্স, মানে এখানে ফেজ ডিফারেন্স দাঁড়িয়ে যাচ্ছে পাই। ঠিক আছে? তাহলে ফেজ ডিফারেন্স যেহেতু পাই, তাহলে পাথ ডিফারেন্স হয়ে যাবে তোমার λ/2। জাস্ট এই কন্ডিশনে বসিয়ে দিলে। অর্থাৎ অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেনে সোপ ফিল্মস হচ্ছে কি এক্সিবিট ব্রিলিয়ান্ট কালারস ইন সানলাইট ডিউ টু ইন্টারফারেন্স অফ লাইট। হ্যাঁ, এটা ঠিকই রয়েছে। এটা লাইক থিন ফিল্ম। নেক্সট ভেলোসিটি অফ দ্য প্রোগ্রেসিভ ওয়েভ ইন এ সলিড কি হয়ে থাকে? ভেলোসিটি ইকুয়াল টু ইয়ং মডুলাস বাই হচ্ছে ডেনসিটি অফ দ্য মিডিয়াম তার রুট। অর্থাৎ অপশন এ কারেক্ট। আচ্ছা, এখানে একটা ইকুয়েশন অফ স্টেট রয়েছে। সেখান থেকে বলেছে এটা কোন গ্যাসকে ডিফাইন করছে? এটা অবশ্যই ভান ডার ওয়ালস গ্যাসকে ডিফাইন করছে। এখান থেকেই আমরা এটাকে বানাই। হ্যাঁ? VW গ্যাসকে। এটা বানানোর জন্য কি করতে হবে? এটা বানানোর জন্য তোমাকে প্রেশার ক্যালকুলেট করতে হবে। যেকোনো একটা গ্যাসের ইকুয়েশন বা কোনো একটা গ্যাসের আ মানে কি বলা যেতে পারে? কোনো একটা গ্যাস হবে কিনা? ধরো এটা কোন গ্যাসকে স্যাটিসফাই করছে এই ইকুয়েশনটা। তো সেটা করার একটাই উপায়, সেটা হচ্ছে কি প্রেশার ১ম এ ক্যালকুলেট করে নিতে হবে। এখানে যদি আমরা প্রেশার ক্যালকুলেট করি তখন দেখব এটা কিন্তু চলে আসবে PV = RT। হয়ে আসবে কি P প্লাস A/V স্কয়ার ইন্টু হচ্ছে V মাইনাস B = RT, অর্থাৎ VW গ্যাসের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। নেক্সট এখানে মিন ট্রান্সফারাল কাইনেটিক এনার্জি পার মলিকিউল বলেছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। সেটা কত হবে? যেহেতু আইডিয়াল গ্যাস মলিকিউল বলছে, তার মানে পার্ট গ্যাস মলিকিউল অ্যাজ লাইক এ ফ্রি পার্টিকেল। অর্থাৎ হচ্ছে কি ৩ টাই কি থাকবে? ট্রান্সফারাল ডিগ্রি অফ ফ্রিডম থাকবে। আর ইচ ডিগ্রি অফ ফ্রিডম এর জন্য কত হয়? হাফ কেটি করে হয় ইকুইপার্টিশন থিওরেম থেকে। তাহলে অ্যান্সার হবে 3/2 কেভিটি। নেক্সট কোয়েশ্চেনে আরএমএস স্পিড, এভারেজ স্পিড এবং মোস্ট প্রবাবল স্পিড অফ এ গ্যাস রেশিও চাওয়া হয়েছে। তো আরএমএস স্পিড কত হয়ে থাকে? √3 kT/m। আর এভারেজ স্পিড হয়ে থাকে √8 kT/m। আর মোস্ট প্রবাবল স্পিড হয়ে থাকে √2 kT/m। তো সব আ গুলো মান বসিয়ে রেশিও করলে যেটা মিলছে সেটা হচ্ছে অপশন বি। পরের কোয়েশ্চেনে দেখো ব্লাক বডি রেডিয়েশন এর ক্ষেত্রে বলেছে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কোনটা কারেক্ট হবে? তো পিক অফ দ্য এনার্জি ডিস্ট্রিবিউশন যে কার্ভটা সেটা কি হয়? ইনক্রিজ হাইটটা কি হয়? ইনক্রিজ করে এবং শিফট টুয়ার্ডস দ্য লোয়ার ওয়েভলেংথ। নেক্সট ইনসাইড এ রেডিয়েশন ক্যাভিটি নাম্বার অফ ফোটনস ইন ইকুইলিব্রিয়াম প্রপোর্শনাল টু কি হবে? দেখো যদি এনার্জি ডেনসিটি বলতো তাহলে কি হতো? সিগমা স্টিফানস ল থেকে E ইস প্রপোর্শনাল টু হতো সিগমা টি টু দি পাওয়ার 4, অর্থাৎ T/4 হতো। বাট এখানে চাইছে কি? লক্ষ্য করে দেখো ইনসাইড রেডিয়েশন ক্যাভিটি নাম্বার অফ ফোটনস চাইছে। তার মানে সেটা কি হবে? T³ হবে। ডিপেন্ডেন্সি কি হয়? T³। নেক্সট FET অর্থাৎ ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর কেমন ধরনের ডিভাইস? ইউনিপোলার ইউনি জাংশন ডিভাইস, স্পেশাল টাইপ বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ডিভাইস উইথ লো ইনপুট ইম্পিডেন্স। অবশ্যই হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর একটা ইউনিপোলার ডিভাইস। পরের কোশ্চেনে এই বাইপোলার জাংশন ট্রানজিস্টর উইথ ওয়ান জাংশন ফরওয়ার্ড বায়াস আইদার দ্য কালেক্টর অর দ্য এমিটার ইজ ওপেন। তাহলে অপারেট যখন করে তো কোন রিজিয়নে অপারেট করে? এটা অ্যাক্টিভ রিজিয়নে। নেক্সট এখানে দেখো দুটো ইনপুট ভোল্টেজ রয়েছে আর আউটপুট রয়েছে। এখানে একটা রেজিস্ট্যান্স একটা 5 ভোল্ট লাগানো রয়েছে।
তাহলে এই সার্কিটটা কোন গেটকে এক্সপ্রেস করছে? দেখো এই যে তুমি গেটগুলো এখানে লাগানো রয়েছে, যদি তুমি এখানে ধরো তুমি কিছু একটা ডাটা দিচ্ছ, পজিটিভ দিচ্ছ, বলে 1 দিচ্ছ মনে করো। এখানে 1 দিচ্ছ। মানে অন স্টেট আরকি। তো এটা হচ্ছে কিন্তু নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। মানে এটা N টার্মিনাল, এটা হচ্ছে কি হয়? ডায়োডের এটা হচ্ছে P টার্মিনাল। তাহলে সেই অনুযায়ী কিন্তু যখন আমরা দুটো 1 দিব, তখনই কেবলমাত্র আমরা অন স্টেটটা পাবো। বাকি সমস্ত কেসে কিন্তু কি হবে? না ধরো আমি এখানে 0 দিলাম, তাহলে এখানে 1 দিলাম, তখনও কি হবে? আউটপুট কিন্তু আমাদের 0 ই আসবে। ঠিক আছে? আবার যখন আমরা এখানে 1 দিব, তখন এখানে 0 দিচ্ছি, তখন কি হবে? তখন আউটপুট আমাদের 0 ই আসবে। অর্থাৎ এটা বিহেভ লাইক এ AND গেট। আচ্ছা এই কোয়েশ্চেনটার ডাটা মিসিং রয়েছে। এটা আমি করছি না এখানে। নেক্সট কোয়েশ্চেনে কোনটা হচ্ছে কমন এমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিটের ক্ষেত্রে ট্রু স্টেটমেন্ট? ঠিক আছে? কমন এমিটার সার্কিটের ক্ষেত্রে অ্যাম্প্লিফায়ার সার্কিটের ক্ষেত্রে কি হয়? 180 ডিগ্রি ফেজ শিফট করে বিটুইন ইনপুট আর হচ্ছে আউটপুট ভোল্টেজ। নেক্সট এখানে বলেছে ডোপিং কনসেনট্রেশন যে স্পেসিফিক ৩ টা রিজিয়ন রয়েছে একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে এমিটার, বেস, কালেক্টর। তো কার সবথেকে বেশি হয়, কার সবথেকে কম হয়? দেখো সবথেকে ডোপিং কম করা হয় কোথায়? বেসে। কারণ রিকম্বিনেশন যাতে কম হয়। আর সবথেকে বেশি ডোপিং করানো হয় এমিটারে। আর তার থেকে একটু কম করানো হয় কালেক্টরে। তার মানে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু সবথেকে বেশি কনসেনট্রেশন কার? এমিটারে। আর তারপরে হচ্ছে কালেক্টরে। আর একদমই কম হচ্ছে কার? বেসে। নেক্সট বলেছে গেইন ইন ডেসিবেল ইউনিট কি হবে? তো গেইন ইন ডেসিবেল ইউনিট হয়ে থাকে 10 লগ বেস 10 আউটপুট পাওয়ার বাই হচ্ছে ইনপুট পাওয়ার। তো সেই অনুযায়ী ক্যালকুলেট করলে আসছে 20 ডেসিবেল। রাইট অ্যান্সার ইজ 20। পরের কোশ্চেনে বোর মডেল অনুযায়ী আয়োনাইজেশন পটেনশিয়াল আয়োনাইজেশন এনার্জিটা কত হবে Li2 প্লাস আয়নের জন্য? তো প্রথমত আয়োনাইজেশন এনার্জি কি হয়ে থাকে? En ইকুয়াল টু প্লাস হয়। যেমন আমাদের এনার্জি হয়ে থাকে -13.6/n² Z²। Z হচ্ছে অ্যাটমিক নাম্বার। তো এখানে n হচ্ছে অরবিট যেটা ডিফাইন করে। ফার্স্ট অরবিটের জন্য n = 1, সেকেন্ড অরবিটের জন্য n = 2 এভাবে চলতে থাকে। -5 হচ্ছে এনার্জির জন্য। আর এখানে প্লাস এই কারণে যেহেতু আয়োনাইজেশন এনার্জি বলছে তো মাইনাসের জায়গায় প্লাস ইউজ করতে হয়। আর Z এর মানটা কত হবে? লিথিয়ামের জন্য 3 ইউজ হবে কিন্তু। আর n এর মান 1 কারণ বোর মডেল অনুযায়ী যেহেতু বলছে তাহলে ফার্স্ট অরবিটই আমরা নিব। অপশন ডি কারেক্ট। নেক্সট এখানে বলেছে যে সেকেন্ড অরবিট 1 গেটস, ফোর্থ অরবিট টু সেকেন্ড অরবিট অর্থাৎ 4 থেকে সেকেন্ডে গেছে। তার মানে কি হবে? সেকেন্ডে যাওয়া মানে হচ্ছে বাম আসতে গেছে। আসতে গেলে কি হতো? সিমিলারলি লিহমান সিরিজ। নেক্সট কোয়েশ্চেনে বোর ম্যাগনেটন কি হবে চাওয়া হয়েছে। তো বোর ম্যাগনেটনের ভ্যালু কি হয়ে থাকে? EH² হচ্ছে 2m অর্থাৎ বোর ম্যাগনেটন ডিপেন্ডস অন ইনভার্সলি প্রপোর্শনাল অফ 1/m। তার মানে m প্রাইম কত হয়েছে? পরে m টা কত হয়েছে? 2m হয়ে গেছে। তার মানে আগে যা ছিল তার অর্ধেক কিন্তু তোমার বোর ম্যাগনেটন হয়ে যাবে। যেহেতু মাসটা কি হচ্ছে 1/m হচ্ছে। তো সিমিলারলি 1/2m হবে। অর্থাৎ যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন এ বলেছে যে ইনফারেড ফ্রম দ্য মেজারমেন্ট কেন এনার্জি ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন হয়? তার কারণ হচ্ছে এখানে এনার্জি কোনো লস হয় না। তার মানে এনার্জিটা কি হয়? ডিস্ট্রিবিউশন হয়ে যায় ইলেকট্রন। নেক্সট কোয়েশ্চেনে দেখো যখন তোমাদের ডায়াটমিক এর ক্ষেত্রে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার n এবং রোটেশনাল কোয়ান্টাম নাম্বার j এখানে ডিফাইন করেছে। যখন আমরা আ ভাইব্রেশনাল এনার্জি ক্যালকুলেশন করি তখন কি আসে? nth লেভেলের জন্য n+12 h নিউ। তাহলে ডিফারেন্স যদি দেখি n এবং n-1 এর জন্য তাহলে কিন্তু তখন কি হচ্ছে? h নিউ হচ্ছে ডিফারেন্স এবং এটা পরপর দুটো কনজিকিউটিভ লেভেলের মধ্যে কিন্তু ডিফারেন্সটা সবসময়ের জন্য h নিউই আসে। ভাইব্রেশনাল এনার্জি করেসপন্ডিং। তার মানে এনার্জির ডিফারেন্স n থেকে n-1 বা যেকোনো দুটো কনজিকিউটিভ লেভেলের মধ্যে কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ ভাইব্রেশনাল এনার্জি ডিফারেন্স ডেল্টা En কনস্ট্যান্ট থাকে। কিন্তু যদি তুমি দেখো রোটেশনাল এনার্জি সেটা কি হয়? Bj অফ j+1 এবং সেটা j লেভেলের জন্য এবং যদি তুমি j-1 লেভেলের জন্য ভাবো, কারণ এখানে যেভাবে দিয়েছে, তো তার ক্ষেত্রে যদি আমরা দেখি তখন দেখব ডেল্টা Ej যেটা সেটা ক্যালকুলেশন করলে কিন্তু j চলে আসছে ডিপেন্ডেন্সি। অর্থাৎ এটা কনস্ট্যান্ট হচ্ছে না। ঠিক আছে? অর্থাৎ j থেকে j+1 বা j থেকে j-1 যখন আমরা ক্যালকুলেশন করব সেটা কনস্ট্যান্ট দিচ্ছে না। পরপর দুটো কনজিকিউটিভ ভাইব্রেশনাল এনার্জি লেভেলে যতটা যেভাবে কনস্ট্যান্ট দেয়, মানে একদম সবসময়ের জন্য এইচ নিউই দেয়। কিন্তু রোটেশনাল এনার্জি লেভেলে কিন্তু দুটো কনজিকিউটিভ লেভেলের মধ্যে j এর উপর ডিপেন্ড করছে যেহেতু, তার জন্য কনস্ট্যান্ট দেয় না। অর্থাৎ ডিপেন্ডস অন j তার জন্য অপশন কারেক্ট হবে ডি। পরের কোয়েশ্চেনে বলেছে যে এল বিটা লাইন এক্স-রে ইমিটেড এর ক্ষেত্রে
আর যে পাওয়া যায় সেটা n এর মান কোথা থেকে কোথায় হলে পাওয়া যায়। দেখো n = 1, 2, 3, 4 এরকম হয়ে থাকে এবং ১ম এ 1 এ যখন ফিরে আসে 2 থেকে 1 হোক, 3 থেকে 1, 4 থেকে 1 এগুলো হয়ে থাকে তোমার k লাইন। k আলফা, k বিটা, k গামা। আর যখন 2 তে ফিরে আসে তখন 2 থেকে ১ম পসিবিলিটি কি? 3 থেকে 2, তারপরের পসিবিলিটি কি? 4 থেকে 2। তো এইগুলোকে বলা হয় L আলফা, L বিটা লাইন। তো এখানে বলা হয়েছিল L বিটা লাইন। তার মানে কি হবে? 4 2 দেখতে পাচ্ছ 4 থেকে হচ্ছে কি 2 ট্রানজিশনটা এখানে অ্যালাউড হবে। পরের কোয়েশ্চেনে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যদি আমরা ইউজ করি ডেল্টা E অফ ডেল্টা T ইকুয়াল টু H কাট। ডেল্টা T দেওয়া রয়েছে 1 ন্যানো সেকেন্ড। এখানে বলেছে যে এনার্জি যে তোমার হচ্ছে ন্যাচারাল লাইন উইথ যেটা আসবে সেটার অ্যাকচুয়ালি অর্ডারটা কি হবে? অর্থাৎ ডেল্টা E এর অর্ডারটা কি হবে? তো সেটা আমরা যদি দেখি, দেখো এখানে ইলেকট্রন ভোল্টেজ যদি এক্সপ্রেস করি তো কি আসছে? অর্ডারটা 10 টু দি পাওয়ার -6 কারণ দেখো H কাটের জায়গায় অর্ডারটা হচ্ছে 10 টু দি পাওয়ার -34 ডেল্টা T টা যেহেতু 1 ন্যানো সেকেন্ড রয়েছে তার মানে 10 টু দি পাওয়ার -9 আর ইউনিটটা যেহেতু এখানে ইলেকট্রন ভোল্টে বলেছে তার জন্য আমরা 10 টু দি পাওয়ার -19 দিয়ে এখানে ভাগ করে নিয়েছি। জুলের জায়গায় ইলেকট্রন ভোল্ট। তাহলে অর্ডারটা কিন্তু মিলছে দেখো 10 টু দি পাওয়ার -6 অর্ডারটাই জাস্ট দিয়েছে তো অপশন বি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন এ বলা হয়েছে এখানে যে এফসিসি ক্রিস্টালের ক্ষেত্রে এইখানে যে প্লেন গুলো দেওয়া রয়েছে, এই স্কেলে ভ্যালু দেওয়া রয়েছে। তো কোন প্লেনটা হচ্ছে গিয়ে ডিফ্রাকশন পিক দিবে না। তার মানে এফসিসি ক্রিস্টালের ক্ষেত্রে অ্যালাউড কন্ডিশন কি রয়েছে? এটা তোমাকে দেখতে হবে। অরবিটাল কন্ডিশন কি রয়েছে? এফসিসি এর ক্ষেত্রে অ্যালাউড কন্ডিশন হচ্ছে যদি তুমি দেখো যে অল এই স্কেল ভ্যালুস অল আর অড আইদার অল আর হচ্ছে ইভেন। অল আর অল আর ইভেন অর হচ্ছে অড। অর্থাৎ সবগুলোই অড হবে অথবা সবগুলো ইভেন হবে তখনই অ্যালাউড হবে। যেমন দেখো ফার্স্ট অপশনে এইচ, কে, এল সবগুলো ভ্যালু কি? অড। সিমিলারলি লাস্ট অপশনে 2, 0, 0 মানে কি? সবগুলোই হচ্ছে ইভেন। আবার দেখো সি অপশনে সবগুলোই হচ্ছে অড। তার মানে এটা সবগুলো কিন্তু এফসিসির জন্য এই সবগুলো প্লেন কিন্তু ডিফ্রাকশন পিক দিবে। কিন্তু যদি বি অপশনটার দিকে তাকিয়ে দেখো, দেখো এটা ১ম টা কি? ইভেন, পরেরটা অড, তারপরটা ইভেন। তার মানে অড ইভেন মিশে রয়েছে। আর এফসিসির ক্ষেত্রে অড ইভেন মিশে থাকা মানেই সেটা ডিফ্রাকশন পিক দিবে না। কেবলমাত্র সেই প্লেনগুলো ডিফ্রাকশন পিক দেখাবে যে প্লেনগুলোর সবগুলো এই স্কেল ভ্যালু কি হবে? হয় সবগুলো ইভেন হবে অথবা সবগুলো অড হবে। এজন্য অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে কোনটা হবে না বলেছে। নেক্সট আগের কোয়েশ্চেনের মতনই এক্স রে এর ক্ষেত্রে বলেছে ল্যামডা যেটা পাই আমরা সেটা ভি এর সঙ্গে কেমন ডিপেন্ডেন্সি হয়ে থাকে? ল্যামডা সমান হয় এইচসি বাই ইভি তাহলে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই হচ্ছে ভি। পরের কোয়েশ্চেনে বলেছে হিলিয়াম নিয়ন লেজারের ক্ষেত্রে লেজারে যে ট্রানজিশন হয়ে থাকে সেটা কোথায়? সেটা হচ্ছে নিয়নে হয়ে থাকে শুধুমাত্র। একটা রেশিও রয়েছে ঠিকই কিন্তু শুধুমাত্র লেজার ট্রানজিশন হয় কেবলমাত্র নিয়নে, হিলিয়ামে হয় না কিন্তু। নেক্সট এখানে বলেছে যে কোহেরেন্স লেন্থ যেটা লেজার লাইটের ক্ষেত্রে সেটা উইথ অফ দ্য স্পেকট্রাল লাইন কেমন হয়ে থাকে? সেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু হয় উইথ অফ দ্য স্পেকট্রাল লাইন। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে যে মিন ইন্টারনাল এনার্জি কত হবে? তার ক্ষেত্রে 1D ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে। দেখো ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এনার্জি বা হ্যামিল্টনিয়ান যেটা হয়ে থাকে p²/2m কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে হাফ kx², পোটেনশিয়াল এনার্জি টার্ম। এবার আমরা জানি ইকুইপার্টিশন থিওরেম অনুযায়ী ইচ কোয়াড্রেটিক টার্মের জন্য পজিশন হোক মোমেন্টাম হোক কত হয় কন্ট্রিবিউশন এভারেজ এনার্জি হাফ কেভিটি করে। তাহলে এখান থেকে আসবে একটা হাফ কেভিটি কারণ এটা একটা কোয়াড্রেটিক টার্ম আর এখান থেকে একটা আসবে কোয়াড্রেটিক টার্ম এটাও তাহলে এখান থেকে আসবে হাফ কেভিটি দ্যাট ইজ টোটাল মিলে হবে কেভিটি আর এটা কিন্তু px ঠিক আছে px²। কারণ এখানে 1 ডাইমেনশনে বলেছে। তার জন্য এভারেজ এনার্জি কত হচ্ছে? অনলি কেভিটি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে ফার্মি এনার্জি এবং হচ্ছে ইলেকট্রন ডেনসিটি 2 ডাইমেনশনে রিলেশনটা কি হবে? দেখো 3 ডাইমেনশনে কি হয়? ফার্মি এনার্জি h²/2m 3π²n হোল টু দি পাওয়ার 2/3 আর 2 ডাইমেনশনে যদি দেখো তাহলে হয় h²/2m থাকে কিন্তু এখানে চলে আসে 2π ইনটু হচ্ছে n আর যেখানে এই স্মল n টা ছিল নাম্বার ডেনসিটি অর্থাৎ ক্যাপিটাল N বাই ক্যাপিটাল V ছিল। আর এখানে যে n টা হয়ে থাকে সেটা কিন্তু যেহেতু 2 ডাইমেনশন তাহলে হয়ে থাকে নাম্বার অফ পার্টিকেল বাই হচ্ছে কি যে তোমার এরিয়া। নাম্বার ডেনসিটি নয় কিন্তু এটা হচ্ছে নাম্বার বাই হচ্ছে এরিয়া। তাহলে এইখানে দেখো যদি তুমি এখানে ক্যালকুলেশনটা দেখো তাহলে 2 একটা কাটবে। ঠিক আছে? তাহলে কি থাকছে EF ইকুয়াল টু এইটা। বাট কোশ্চেনে চাইছে n সমান কত? তাহলে এখান থেকে লিখে ফেললেই পেয়ে যাচ্ছ n সমান হচ্ছে MEF বাই হচ্ছে পাই h কাটা স্কয়ার। অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট। 3 ডাইমেনশন দিলে অ্যান্সার কিন্তু অন্য হতো। পরের কোশ্চেনে দেখো কি বলেছে? কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে চাওয়া হয়েছে
যে তোমার রিজেক্টেড হিটটা কত। তো আমরা কার্নো ইঞ্জিনের কন্ডিশন জেনে থাকি যে কি হয়? অ্যাবজর্বড হিট বাই হচ্ছে রিজেক্টেড হিট রেশিও ইকুয়াল টু কি হয়? কোর্সের টেম্পারেচার বাই হচ্ছে সিঙ্কের টেম্পারেচার। ইকুয়াল হয়ে থাকে। এবার সেখান থেকে আমরা Q2 লিখতে পারি। আর Q1 দেওয়া রয়েছে 450, T2, T1 আমরা এখানে যে ডাটা রয়েছে সেন্টিগ্রেডে সেটাকে আমরা কেলভিনে কনভার্ট করে নিয়েছি। তার ফলে কি আসছে? 416.7 এত হচ্ছে কি তোমার এখানে হিট হচ্ছে কি রিজেক্ট হচ্ছে। এটা নিয়ারলি অ্যাবাউট 417 অর্থাৎ অপশন বি এর জন্য কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো T = 0 কেলভিনে ফার্মি এনার্জি ডিপেন্ডেন্সি n এর সঙ্গে কেমন হবে? তো আমি একটু আগেই বললাম 3 ডাইমেনশনে অলরেডি বলেই দিয়েছে, কিছু না বললেও তোমাকে 3 ডাইমেনশন নিতে হবে। যদিও এখানে বলেছে 3 ডাইমেনশনে। ফার্মি এনার্জি ফর্মুলা হয়ে থাকে খুবই ইম্পোর্টেন্ট, H² হচ্ছে 2m 3π² n হোল টু দি পাওয়ার 2/3 আর এই n টা হচ্ছে নাম্বার ডেনসিটি, নাম্বার বাই হচ্ছে ভলিউম। ঠিক আছে? তো এখানে চাইছে ফার্মি এনার্জি ডিপেন্ডেন্সি অফ n কি হবে? তাহলে হচ্ছে কি n/2/3। কখনো চাইতে পারে n ডিপেন্ডেন্সি অফ ফার্মি ওভার কত হবে? তাহলে n ডিপেন্ডেন্সি হয়ে যাবে প্রপোর্শনাল টু Ef/3/2 তখন হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন এন্ট্রপি চাইছে। তো এন্ট্রপি আর মাইক্রোস্টেটের মধ্যে সম্পর্ক নিয়ে আসে। সেটা হচ্ছে কি ফেমাস স্টিফান বোলজম্যান ল। স্টিফান বোলজম্যান ল, আইদার স্টিফানস ল বলতে পারো। স্টিফানস ল অনুযায়ী আমরা জানি যে এন্ট্রপি ইকুয়াল টু হয়ে থাকে কেভি ln ওমেগা। ওমেগা হচ্ছে কি নাম্বার অফ মাইক্রোস্টেট। আর ফর স্পিন পার্টিকেলের জন্য নাম্বার অফ মাইক্রোস্টেট হয়ে থাকে 2s + 1 যতগুলো পার্টিকেল রয়েছে পাওয়ারে n। তাহলে এখানে s কত দেওয়া ছিল? পার্টিকেলের স্পিন কত, কেমন পার্টিকেল ছিল? স্পিন কি ছিল? পার্টিকেলগুলোর 1 ছিল। তাহলে 2 × 1 + 1 হোল টু দি পাওয়ার n, n সংখ্যক রাখা ছিল। তাহলে দাঁড়াচ্ছে 3/n হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেট। আর এন্ট্রপি কি হয়ে থাকে? স্ট্যাটিস্টিক্যাল মেকানিজম অনুযায়ী s = কত? কেভি ln ওমেগা। তাহলে চলে আসছে কত? n কেভি ln 3। এইটি তোমাদের দেখো আবার একটি কোয়েশ্চেন যেটা ফার্মি এনার্জি রিলেটেড বলেছে প্রবাবিলিটি কত হবে? দেখো ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা হয়ে থাকে f অফ EI লেভেলের জন্য 1/E/(E-KT +1 আর এটা বোসনের ক্ষেত্রে হয়ে থাকে এটা -1। এটা মনে রাখবে। তো যাই হোক এখানে E-EF এর মান কিন্তু দিয়ে দিয়েছে। কারণ বলেছে অ্যাবভ ফার্মি এনার্জি সেটা হচ্ছে 0.2 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ E যে লেভেলটা, যে লেভেলে তুমি চাইছো ক্যালকুলেট করতে প্রবাবিলিটি সেটা হচ্ছে ফার্মি লেভেলের থেকে এত উপরে। অর্থাৎ E-EF = 0.2 ইলেকট্রন ভোল্ট। ওই ডিফারেন্সটা। তাহলে এটা ওখানে বসিয়ে দাও। E-EF এর জায়গায় 0.2 ইলেকট্রন ভোল্ট বাই KT। তো টেম্পারেচার দেওয়া রয়েছে। E হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট এখানে। সব বসিয়ে টসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে কি এইটা। অর্থাৎ অকুপেন্সি হচ্ছে এইটা। f অফ EI কি করে? অকুপেন্সিকে ডিফাইন করে। আর এখানে প্রবাবিলিটি চাইছে তার জন্য পার্সেন্টেজে লিখলে 3.5%। নেক্সট কোয়েশ্চেন ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন অনুযায়ী এখানে বলেছে কোনটি ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন? ভ্যাপোরেশন অফ লিকুইড অ্যাট ইটস বয়লিং পয়েন্ট এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। বাকি যতগুলো রয়েছে সবই কিন্তু সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। যদিও এইটা একটু হায়ার অর্ডার ফেজ ট্রানজিশন। যাই হোক তো এইভাবেই তোমাদের পুরো 100 কোয়েশ্চেন বিগত বছরে এসেছিল। তো তোমরা মোটামুটি আশা করি বুঝতে পেরেছো কেমন ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। যদি কোনো কোয়েশ্চেনে ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই এই নাম্বার যে দেওয়া রয়েছে ডেসক্রিপশনে WhatsApp অথবা টেলিগ্রাম করতে পারো। তো দেখা হচ্ছে পরের কোনো সেশনে। এখন এই পর্যন্ত। টাটা।